চলাচলের ভরসা মেঠোপথ আর বাসের সাঁকো। ঢাকা দক্ষিণের বর্ধিত 18 ওয়ার্ডে নেই নাগরিক সুবিধা। যান আর জনজটে ক্লান্ত রাজধানী। পদ্মা মেঘনার ওপারে বিকেন্দ্রীকরণের তাগিদ। হামে কমছে আক্রান্তের বয়সসীমা, বাড়ছে সংক্রমণ পরবর্তী জটিলতা। ভাইরাসের চরিত্র বদলেছে কিনা নিশ্চিত হতে বিশ্বজুড়ে চলছে গবেষণা। 23 দিন বন্ধ থাকার পর আবারও সচল চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি। দৈনিক উৎপাদন সক্ষমতা 4000 লিটার। পুনরায় বন্ধ ঠেকাতে বিকল্প উৎসের ক্রুড অয়েল আমদানির পরামর্শ বিশ্লেষকের। পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল ও পররাষ্ট্রমন্ত্রীর চীন সফর ঘিরে আলোচনায় তিস্তা ইস্যু। মহাপরিকল্পনা বাস্তবায়ন চান উত্তরের মানুষ। পানি প্রবাহ নিশ্চিতের দাবি। বিশ্বকবির 165তম জন্মবার্ষিকী আজ। সাহিত্য সংস্কৃতির বিভিন্ন শাখায় জ্বেলেছেন সৃষ্টিকর্মের দীপশিখা। বাঙালির অবিচ্ছেদ্য রবি ঠাকুর চিরজাগরুক পাঠক প্রাণে। সময় সংবাদের সঙ্গে আছি আমি অর্জিতা শেহজিন। সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হওয়ার প্রায় 9 বছর পরও নাগরিক সুবিধা বঞ্চিত ঢাকা দক্ষিণের বর্ধিত 18টি ওয়ার্ডের বাসিন্দারা মেঠোপথ আর বাসের সাঁকোই পারাপারের একমাত্র ভরসা। ড্রেন কালভার্ট না থাকায় সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় জনপদ। ভুক্তভোগীদের আক্ষেপ, তিলোত্তমা নগরীর কোল ঘেঁষেই গড়ে ওঠা এই অঞ্চল যেন প্রদীপের নিচেই অন্ধকার। শাহজাহান খান এবং জাকারিয়া জয়ের ছবিতে মাহাদি ইসলাম ধ্রুবর প্রতিবেদন। বাজার 53 গলির রাজধানীর পুরান ঢাকা। এখানে ভোর হয় ঢাকায় ঐতিহ্য আর রেওয়াজে। বিল্ডিংয়ের গা ঘেঁষে বিল্ডিং, যানজট আর জলজট যেন নিয়তি, যার দেখভালের দায়িত্বে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। মানুষের চাপ কমাতে 2017 সালে নাসিরাবাদ ইউনিয়ন সহ 18টি ওয়ার্ড অন্তর্ভুক্ত করে বাড়ানো হয় ঢাকা দক্ষিণ সিটির কলেবর। এরপর সময় গড়িয়েছে 9 বছর, কিন্তু বর্ধিত ওয়ার্ডে পৌঁছায়নি নাগরিক সুবিধা। নগরীর 75 নম্বর ওয়ার্ডে নাসিরাবাদ। মেঠো পথের পাশ দিয়ে বয়ে গেছে জলাধার। বাঁশের সাঁকোয় পারাপারের একমাত্র ভরসা। মাটির রাস্তাটা আনন্দ লাগে, কিন্তু রাস্তা পাইতেছি না, অসুবিধায় চলতে হয়, রাস্তাঘাট নাই। কিছুটা এগুলে 70 নম্বর ওয়ার্ড। মানুষের জীবন যাপনের মতোই ধীরে চলনীতিতে চলছে সড়কে নির্মাণ কাজ। তাই জলে ডোবা অর্ধনির্মিত এই পথে এলাকাবাসীর ভোগান্তির প্রতীক। সিটি কর্পোরেশনে থাকাতে আমরা ট্যাক্স সবই দিতেছি, কিন্তু আমরা ওই সুযোগ সুবিধা পাচ্ছি না। যদি কোনো অসুস্থ হয়ে যায় তাদেরকে অ্যাম্বুলেন্স দিয়ে আমরা যে হসপিটালে পাঠাবো, আমাদের এমনও কোনো অবস্থা নাই। ওদিন একটা বাচ্চা পড়ে গেছে, এখানে অটো থেকে বাচ্চা সহ মা পড়ে গেছে। সিটি কর্পোরেশনের ভিতরে একটা রাস্তা আজকে 2 বছর ধরে এই অবস্থায়। পাইপের উপর দিয়ে মানুষজন আসতেছে, রাতে একটা লাইট নাই, একটা কিছু নাই, মানে চরম রকমের ভোগান্তি হচ্ছে। ড্রেন কালভার্টের অভাবে জলজট আর জলাবদ্ধতাকে সঙ্গী করেই যেন চলছে 63 থেকে 66 নম্বর ওয়ার্ড। এ নিয়ে জনপ্রতিনিধির কণ্ঠেও ঝরছে অসহায়ত্বের সুর। নাগরিক সুবিধা বঞ্চিত প্রায় 15 থেকে 20 লক্ষ লোকের বসবাস এখানে। পানি সম্পদ মন্ত্রী বরাবর ডিউ লেটার দিয়েছি এবং সিটি কর্পোরেশনকে একাধিক আমি লেটার দিয়েছি। 9 বছরের বঞ্চনার কথা এরই মধ্যে পৌঁছে গেছে ঢাকা দক্ষিণ সিটির প্রশাসকের কানে। সময় সংবাদকে জানালেন সংকট নিরসনের পরিকল্পনার কথা। আমরা সরকারকেও বলেছি যে আমাদের থোক বরাদ্দ দেওয়ার জন্য, এবং সেখানে রাস্তা করতে হবে, সেখানে ইলেকট্রিক পোল লাগাইতে হবে, সেখানে ড্রেনেজ ব্যবস্থা করতে হবে। কাজে সেটার জন্য সরকারি সাহায্য আমরা চেয়েছি। সরকারি সাহায্য পেলে আমরা অবশ্যই সেই কাজগুলো করব। কর্পোরেট সিটির আকাশ ছোঁয়া অট্টালিকার পাশেই এই অন্ধকার দ্বীপ যেন আধুনিক নগরায়নের এক চরম উপহাস। শহর থেকে কেবল ইটের দালান নয়, শহর মানে স্বস্তি। কিন্তু সেই স্বস্তি কবে ফিরবে এই বঞ্চিত গলিতে? মাহাদি ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা। যানজট ও জনজটে ক্লান্ত রাজধানী ঢাকা। ধারণ ক্ষমতার চেয়ে 7 থেকে 10 গুণ লোকের আবাসস্থল এই নগরী। বিশ্লেষকরা বলছেন, বিকেন্দ্রীকরণের নামে ঢাকাকে আর বড় করা যাবে না। বিকেন্দ্রীকরণ পরিকল্পনা করতে হবে পদ্মা মেঘনার পার্কে কেন্দ্র করে। একই সঙ্গে নতুন করে ভবন নির্মাণের পরিকল্পনা বাদ দিয়ে পরিকল্পনা করতে হবে সবুজ বনায়নের। জেমসন মাহবুবের প্রতিবেদন।
800 বছরের পুরনো বাংলার রাজধানী ঢাকা প্রায় 3.25 কোটি মানুষের বসতির নগরী। জাতিসংঘের হিসেবে বিশ্বের দ্বিতীয় জনবহুল বৃহত্তম শহর এই নগরী এখন মানুষের ভারে ক্লান্ত। অথচ তিলোত্তমা নগরী গড়ার কথা ছিল রাজধানী ঢাকাকে। বিশ্লেষকরা বলছেন একটি আদর্শ নগরীতে প্রতি বর্গ কিলোমিটারে থাকবে 20 থেকে 25 হাজার মানুষ। রাস্তা থাকবে 25%, থাকবে 25% সবুজ বনায়ন, আর জলাশয় থাকার কথা 10%। এই মেগা সিটিতে এখন আছে মাত্র 7% সড়ক, সবুজ আছে 5%, আর জলাশয় মাত্র 5%। সবকিছুর ঘাটতি থাকলেও এই নগরীতে বাস করে প্রতি বর্গ কিলোমিটারে 40 থেকে 50 হাজার মানুষ। সব মিলিয়ে এই নগরী এখন জনজটের। লোকসংখ্যা বাড়তেছে, সেই হিসেবে মানুষের সুযোগ সুবিধা বাড়তেছে না। এত মানুষ, এত অপরিষ্কার পরিচ্ছন্ন, আসলে ঢাকা এখন বসবাসযোগ্য নয়। 10 গুণ লোক বেশি এখানে বসবাস করে শুধুমাত্র কর্মসংস্থানের জন্য। পরিসংখ্যান বলছে প্রতিদিন কাজের সন্ধানে নগরীতে আসছেন 2000 থেকে 2500 মানুষ। বছরে প্রায় 5 লাখ। বাড়তি জনসংখ্যার চাহিদা মেটাতে নিত্যদিন গড়ে উঠছে নতুন নতুন ভবন। 2008-এ নতুন বিধিমালা হলো, তখন কিন্তু আর ঢাকার ভবনগুলো কেমন হবে, সেখানে কেমন আয়তনের মানুষ থাকবে, কী সংখ্যা মানুষ থাকবে, সেটা কিন্তু একেবারে ভেঙেচুরে একাকার হয়ে গেল। এবং দেখা গেলো যার ফলে আগে যে সরু 10-12 ফিট রাস্তার পাশে 3-4-5 তলা ভবন ছিল, সেখানে 10-12 তলা ভবন হওয়া শুরু হয়েছে। মানুষের অন্যান্য জায়গাতে যদি আপনার ইনকামের সুযোগ তৈরি হয়, তখন এই ঢাকামুখী হওয়ার প্রবণতাটা কমে আসবে। জব অপরচুনিটি থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, অন্যান্য যে সকল সুবিধাগুলো আছে সেগুলোকে ছড়িয়ে দেওয়া, তাহলে এই যে ঢাকামুখী মানুষের যে জনস্রোত, এই জনস্রোত কমে আসবে। জনজটের সাথে পাল্লা দিয়ে বেড়েছে যানজট। 1 দশক আগে যে নগরীর যানবাহনের গতি ছিল প্রতি ঘন্টায় 21 কিলোমিটার, এখন তা প্রায় 5 কিলোমিটার। গড়ে অপচয় হচ্ছে প্রায় 72 লাখ কর্মঘণ্টা। বিশ্লেষকদের মতামত নিয়ে এখনই উদ্যোগ নিতে হবে সরকারকে। লাইফ সাপোর্টে থাকা তিলোত্তমা নগরী ঢাকাকে বাঁচাতে। জিমসন মাহবুব, সময় সংবাদ, ঢাকা। হামে একদিকে যেমন কমেছে আক্রান্তের বয়সসীমা, অন্যদিকে তেমনই বেড়েছে সংক্রমণ পরবর্তী জটিলতা। এমন পরিবর্তনের প্রশ্ন উঠেছে, তবে কি চরিত্র বদলেছে মিজেলস ভাইরাস? তবে না, বিশেষজ্ঞরা বলছেন এই ভাইরাস এক প্রকারেরই হয়ে থাকে, আর স্থিতিশীল হওয়ায় সম্ভব না ধরন পরিবর্তনেরও। তবুও আরও নিশ্চিত হতে বিশ্বজুড়ে গবেষণা চলছে বলে জানান বিশেষজ্ঞরা। মনির হোসেন জানাচ্ছেন বিস্তারিত। ক্যামেরায় ছিলেন শাহজাহান খান। হাম ও হামের উপসর্গ নিয়ে একের পর এক মৃত্যুতে উদ্বেগ বাড়ছে অভিভাবকদের। চিকিৎসকরাও জানিয়েছেন হামের ভিন্ন আচরণের কথা। আগে কখনো 9 মাসের আগে হাম না হলেও এবার রেকর্ড করেছে 6 মাস, এমনকি তার চেয়ে কম বয়সীদের আক্রান্ত হওয়ার। সে পরিস্থিতি বিবেচনায় নিয়ে হামের টিকাদানও শুরু হয়েছে 6 মাস বয়স থেকেই। সেই সঙ্গে পরিবর্তন হয়েছে হাম সংক্রমণ পরবর্তী জটিলতাও। জ্বর, ঠান্ডা দিয়ে শুরু হয়ে নিউমোনিয়া, এরপর ইনকেফালাইটিসের মতো মস্তিষ্কের প্রদাহ দেখা দিয়েছে, যাতে বেড়েছে মৃত্যুর সংখ্যা। হামের এমন জটিল পরিবর্তনে প্রশ্ন উঠেছে মিজেলস ভাইরাসের ধরন বদলেছে কিনা। ভাইরাস বিশেষজ্ঞরা বলছেন মিজেলস সিঙ্গেল সেরোটাইপ বা এক প্রকারেরই হয়। বর্তমান হামের প্রাদুর্ভাব এই ভাইরাসের কোনো গঠনগত কিংবা জেনেটিক পরিবর্তন সেটা বলা যাচ্ছে না। জিনগতভাবে যে পরিবর্তনের কথা আমরা বলি, যার কারণে অনেক সময় ভ্যাকসিন কাজ করে না বা নতুন কোনো ভেরিয়েন্ট চলে আসলো যার কারণে মহামারী হতে পারে, সেই ধরনের এই মিজেলস ভাইরাসের ক্ষেত্রে সেরকম সম্ভাবনা আসলে খুব একটা নাই বলেই প্রতীয়মান হয়। এই প্রাদুর্ভাব যে ভাইরাসের গঠনমূলক কোনো পরিবর্তন বা কোনো জেনেটিক কোনো পরিবর্তন বা সে কারণে যে হয়েছে, সেটা আসলে তার যে ক্যারেক্টারিস্টিক্স সেখান থেকে এটা প্রতীয়মান হচ্ছে না। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরাও জানান দেশে এবং বিদেশে যে জিনোম সিকোয়েন্স করা হয়েছে, এতে নতুন কোনো ধরন পাওয়া যায়নি। ভাইরাসটি স্থিতিশীল হওয়ায় নতুন ধরন হওয়ার সম্ভাবনাও কম। তাও গবেষণা চলছে বলে জানান এই বিশেষজ্ঞ। দেশে এবং বিদেশে যে জিনোম সিকোয়েন্স করা হয়েছে, এখনো পর্যন্ত নতুন কোনো ধরন পাওয়া যায়নি। তবে এই ভাইরাসটা একটু স্থিতিশীল, এটার নতুন ধরন হওয়ার সম্ভাবনা কম। তবু পরীক্ষা করা হচ্ছে। তবে এই যে এত বেড়েছে, এটার কারণ কিন্তু হচ্ছে টিকার অভাব হয়েছে সারা
পৃথিবীতেই। তবে ধরন যাই হোক, শিশুদের সুরক্ষিত রাখতে নিয়মিত টিকাদান কর্মসূচি চালু রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। ঢাকার পথে যুক্তরাষ্ট্রে হত্যার শিকার বৃষ্টির মরদেহবাহী বিমান। অশ্রুসিক্ত চোখে বিদায় জানালেন প্রবাসীরা। শনিবার সকালে পৌঁছাবে দেশে। ক্রুড অয়েল সংকটে 23 দিন বন্ধ থাকার পর অবশেষে ভোর 6টা থেকে সচল হলো দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি। শুক্রবার ভোর 5টা থেকে ফায়ার হিটারে প্রসেসিং শুরু হলেও 1 ঘন্টা পর থেকে শুরু হয় পূর্ণ ক্ষমতার ক্রুড পরিশোধন। প্রতিদিন 13 প্রকারের 4000 মেট্রিক টন জ্বালানি পরিশোধন সক্ষমতা রয়েছে এখানকার 2টি ইউনিটের। তবে পুনরায় বন্ধ হওয়া ঠেকাতে বিকল্প দেশ থেকে দ্রুত ক্রুড সংগ্রহের পরামর্শ জ্বালানি বিশেষজ্ঞদের। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। 23 দিন পর জ্বলে উঠল একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার চট্টগ্রাম ইস্টার্ন রিফাইনারির চুল্লি। ভোর 5টায় ট্যাঙ্ক থেকে প্রসেস হিটারে শুরু হয় ক্রুড সরবরাহ। উত্তপ্ত ক্রুড অয়েল থেকে পেট্রোল, অকটেন, ডিজেল পাঠিয়ে দেওয়া হচ্ছে নির্ধারিত ট্যাঙ্ক ফার্মের স্টোরেজ ট্যাঙ্কে। আবার শোধনাগারের পাশের জেটিতে অবস্থান নেওয়া লাইটারের জাহাজ থেকে সমান তালে চলছে ক্রুড অয়েল খালাস। ক্রুড অয়েলটা রিফাইনারিতে এসেছে, এটা অলরেডি প্রসেসিংও শুরু হয়ে গেছে আজকে শুক্রবার ভোর 6টা থেকে, এবং এটা খুব তাড়াতাড়ি প্রসেসিং হয়ে তেল কোম্পানিতে চলে যাবে। মূলত মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে পর্যাপ্ত ক্রুড অয়েল না থাকায় গত 14 এপ্রিল বন্ধ হয়ে যায় ইস্টার্ন রিফাইনারির 3টি ইউনিটের মধ্যে 2টি। বহুল আলোচিত হরমুজ প্রণালী এরিয়ে সৌদির ইয়ানবু বন্দর থেকে লোড হওয়া ক্রুড অয়েলবাহী জাহাজ MT9 মিয়া বুধবার সকালে পৌঁছায় চট্টগ্রাম বন্দরে। আর একটা 1 লাখ টনের কার্গো লোড হবে হচ্ছে ইউএই বা এমিরাটসের ফুজার এয়ারপোর্ট থেকে। এটাও হচ্ছে আপনার গালফের বাইরে। সো গালফের সেই ইস্যু বা ইরান ওয়ারের যে ইস্যু কোনোভাবে এটাকে এফেক্ট করছে না। সংশ্লিষ্টরা বলছেন মজুদ অপরিশোধিত জ্বালানি তেলে 25 দিন চলতে পারে পরিশোধনাগারটি। 1 লাখ মেট্রিক টন ক্রুড অয়েল পরিশোধনের মাধ্যমে পাওয়া যাবে 26,000 মেট্রিক টন ডিজেল, 24,000 মেট্রিক টন ফার্নেস অয়েল, 16,000 মেট্রিক টন পেট্রোল, 21,000 মেট্রিক টন কেরোসিন এবং 8,000 মেট্রিক টন অকটেন। এই অবস্থায় শোধনাগারটি সচল রাখতে দ্রুত ক্রুড সংগ্রহের কোনো বিকল্প দেখছেন না জ্বালানি বিশেষজ্ঞরা। এটা যাতে আর বন্ধ না হয় এবং আগামী 20-25 দিনের মধ্যে নতুন যাতে চালান নিয়ে আসে সেই ব্যবস্থা অবিলম্বে বিপিসিকে করতে হবে। এদিকে চলতি মাসে আরব আমিরাত থেকে আরও 1 লাখ মেট্রিক টন জ্বালানি কেনা হয়েছে। 10 মে আরব আমিরাতের ফুজাইরা বন্দর থেকে ক্রুড অয়েল নিয়ে 25 মের মধ্যে চট্টগ্রাম বন্দরের জলসীমায় আসবে শিপিং কর্পোরেশনে ভাড়া করা জ্বালানিবাহী জাহাজটি। 4 লাখ টন তেল যদি বাংলাদেশে এনে আমরা যে ইস্টার্ন রিফাইনারিতে সরবরাহ করতে পারি, জ্বালানি বা নিরাপত্তা নিশ্চিতের ক্ষেত্রে বা জ্বালানি সমস্যা নিরসনে একটা ব্যাপক ভূমিকা রাখবে বলে আমি মনে করি। ইস্টার্ন রিফাইনারিতে 2,25,000 মেট্রিক টন ক্রুড এবং 1.5 লাখ মেট্রিক টনের বেশি পরিশোধিত জ্বালানি মজুত রাখার সক্ষমতা রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। প্রায় 1 মাস পর পুরোদমে উৎপাদনে ফিরল দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি। বর্তমানে চলছে সৌদি আরব থেকে আসা 1 লাখ টন অপরিশোধিত তেল শোধনের কাজ। সেখানে আছেন রিপোর্টার ফেরদৌস লিপি। সরাসরি যাচ্ছি তার কাছে। প্রায় 23 দিন পর দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি সকাল থেকে উৎপাদন শুরু করেছে এবং কর্মচাঞ্চল্য ভেতরে অবস্থান। এবং আপনারা জানেন যে গত 14 এপ্রিল শুধুমাত্র ক্রুড অয়েলের সংকটের কারণে এই প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যায়। 4টা ইউনিটের মধ্যে 2টি ইউনিট পুরোপুরি বন্ধ হয়, আর 2টা ইউনিট খুব সীমিত আকারে, যেখানে প্রায় 13 ধরনের জ্বালানি উৎপাদন করত, সেখানে 2 ধরনের জ্বালানি খুব সীমিত আকারে উৎপাদন করছিল প্রতিষ্ঠানটি। তারপর সরকার নানাভাবে চেষ্টা করে সৌদি আরব থেকে প্রায় 1 লাখ টন ক্রুড অয়েল আমদানির সিদ্ধান্ত নেয় এবং সেই তেলগুলো গত বৃহস্পতিবার চট্টগ্রামের যে চট্টগ্রাম বন্দর এলাকায় এসে পৌঁছায় এবং তারপর লাইটারিং করে গতকাল রাতে ইস্টার্ন রিফাইনারির যে ট্যাঙ্কার সেখানে আসে এবং আজকে সকাল থেকে ইস্টার্ন রিফাইনারি পুরোপুরি উৎপাদন শুরু করে। এবং এর মধ্য দিয়ে যে তেলের যে সংকট, তেলের যে ধরনের
ভোগান্তি হচ্ছিল সেটা নিয়ে কিছুটা স্বস্তি সাধারণ মানুষের এবং এর সাথে সংশ্লিষ্ট তাদের মধ্যে দেখা গিয়েছে। এবং এই যে ধারাবাহিকতা মধ্যপ্রাচ্যের যুদ্ধের পর যে জ্বালানির সংকটে দেশ পড়েছে, সেই সংকট যেন না থাকে সে কারণে সরকার কিন্তু ইতিমধ্যে ইস্টার্ন রিফাইনারির জন্য আরও 1 লাখ টন যেই তেল সেটা ইতিমধ্যেই চট্টগ্রাম বন্দরে আসবে বলে আমরা জেনেছি এই মাসের শেষের দিকে। এবং সেই ধারাবাহিকতা অব্যাহত থাকলে আসলে ইস্টার্ন রিফাইনারি তাদের যে পুরোদমে উৎপাদন সেটা অব্যাহত থাকবে। তো এই ছিল আমার কাছে ইস্টার্ন রিফাইনারি থেকে সর্বশেষ তথ্য। যুক্ত ছিলাম চট্টগ্রামে, দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। শত্রুতার জেরে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় গুলিবিদ্ধ হয়েছে আরও এক শিশু। রাতে নগরীর বায়েজিদ থানার রোফাবাদ শহীদ মিনার গলিতে এই ঘটনা ঘটে। স্বজনরা জানান, রাউজান থেকে বোনের বাড়ি বায়েজিদে বেড়াতে গিয়েছিলেন রাজু নামে ওই ব্যক্তি। এ সময় মুখোশধারী কয়েকজন তার পথ গতিরোধ করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। ঘটনাস্থলে মৃত্যু হয় রাজুর। পাশাপাশি দোকানে যাওয়ার পথে এক শিশুর চোখে গুলি লাগে। আহত শিশুকে চিকিৎসা দেওয়া হচ্ছে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে। উজান ভাটির অসম পানি প্রবাহের শিকার তিস্তা পারের মানুষ। ভারতের সঙ্গে পানি চুক্তি বা চীনের সঙ্গে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের সমাধান চান ভুক্তভোগী কয়েক কোটি মানুষ। বিএনপি সরকারের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতিতেও জায়গা পাওয়ায় তিস্তার নতুন আশ্রয় ঢাকা। পশ্চিমবঙ্গের আপত্তিতে আটকে থাকা পানি বন্টন চুক্তির জন্য কূটনৈতিক তৎপরতা বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। শাকিল মাহমুদের ছবিতে নাজমুল ইসলাম রিশাতের রিপোর্ট। উত্তরের দুঃখ তিস্তা, বর্ষায় কুল ভাঙে আর খরায় ধুধু বালুচর। তিস্তার পানি নিয়ে ভারতের সাথে আছে দীর্ঘদিনের বিবাদ। 2011 সালে তখনকার ভারতীয় প্রধানমন্ত্রী ঢাকা সফরে তিস্তা চুক্তি হওয়ার কথা থাকলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার আপত্তিতে তা ভেস্তে যায়। অভিযোগ আছে, উজানে একাধিক বাঁধ নির্মাণ করে তিস্তার পানি একতরফাভাবে নিয়ন্ত্রণ করছে ভারত। বর্ষাকালে তো মনে করেন যে পানিতে থামা যায় না, আর খরাকালে ফির আবার মনে করেন যে বালু হয়ে যায়। পাইপ বোর্ডিং করি থেকে পাইপ দিয়ে এখন ওই যে মেশিন দিয়ে পানি দিবার লাগছে। গবেষকদের মতে পশ্চিমবঙ্গ রাজনৈতিক আপত্তিতে আটকে থাকা পানি বন্টন চুক্তি বাস্তবায়নে এখন কার্যকর উদ্যোগ জরুরি। মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ তার দোহাই দিয়ে তিস্তার পানি বন্টন চুক্তি ঝুলেছিল। এখন কেন্দ্রীয় সরকারের দায়িত্ব হচ্ছে বাংলাদেশের মানুষকে বুঝিয়ে দেওয়া যে মমতার কারণেই তিস্তার পানি বন্টন চুক্তি হয়নি। উজান ভাটির এই অসম পানি প্রবাহের শিকার তিস্তাপাড়ের মানুষের দীর্ঘদিনের দাবি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। এমনকি বিএনপি সরকারের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতিতেও জায়গা পেয়েছে এই প্রকল্প। বর্তমান সরকার দায়িত্ব নেবার পর পররাষ্ট্রমন্ত্রীর প্রথম চীন সফরেও গুরুত্ব পেয়েছে তিস্তা নদী ব্যবস্থাপনা। শুরু থেকেই এই প্রকল্পে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে চীন। দুই দেশের মধ্যে যে চুক্তিগুলো স্বাক্ষরিত হবে, আলোচনা হবে, সেগুলোই কিন্তু প্রধানমন্ত্রীর টেবিলে অ্যাড্রেসড হবে এবং চুক্তি সই হবে। সেই কারণে এই সফরটা গুরুত্বপূর্ণ। সংশ্লিষ্টরা বলছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে দীর্ঘদিনের বঞ্চনার সংকট পেরিয়ে তিস্তা আবারও হয়ে উঠতে পারে উত্তরের প্রাণ ও সমৃদ্ধির প্রতীক। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। হাওরের বোরো ধান কাটা এবং মাড়াই শুকানোর সবশেষ খবর জানাতে কিশোরগঞ্জে আছেন রিপোর্টার নূর মোহাম্মদ। সরাসরি যাচ্ছি তার কাছে। গত কয়েকদিন ধরে ছিল রোদ বৃষ্টির খেলা। এই বৃষ্টি তো এই রোদ, তবে গতকাল থেকে রোদের দেখা মিলেছে এবং আজকে সকাল থেকে প্রখর রোদ। আর রোদের মধ্যে আমরা হাওরে দেখেছি কৃষকদের মধ্যে অনেকটা স্বস্তি ফিরে এসেছে। তারা উৎসবের আমেজে হাওরে ধান কাটছেন। আমরা এখন যেখানে আছি কিশোরগঞ্জের নিকলি উপজেলার যে বড় হাওর, এই বড় হাওর এবং নন হাওরের 5টি উপজেলা নিয়ে এই হাওরের দেখা যাচ্ছে যে জলাবদ্ধ জমি থেকে কৃষকরা ধান কেটে এনে এই যে খলাটি আছে এই খলাতে শুকাচ্ছেন। দেখা যাচ্ছে আসলে একটা মনে হয় যে কর্মযজ্ঞ। এখানে শিশু কিশোর থেকে শুরু করে কৃষক কৃষানি সবাই ধান মাড়াই, ঝাড়াই, শুকানো এবং সিদ্ধ করা সহ অনেকে বস্তাবন্দি করছেন। তবে কৃষকরা যেটি বলছেন যে যদি এরকম রোদটি কয়েকদিন পাওয়া যায় তাহলে আসলে তাদের জন্য স্বস্তিকর হবে এবং ধান কাটা ভালোই ধানগুলা কেটে এবং শুকিয়ে তারা ঘরে নিতে পারবেন এবং তারা সরকারি মূল্যে ভালো দামে ধান বিক্রি করতে পারবেন, এমনটিও প্রত্যাশা করছেন তারা। তো কিশোরগঞ্জের বড়হাওর থেকে ধান মাড়াই, শুকানি এবং ঝাড়াই নিয়ে আমার কাছে এই ছিল সবশেষ তথ্য। যুক্ত ছিলাম কিশোরগঞ্জে, দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন।
ঢাকার পথে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় খুন হওয়া নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহবাহী উড়োজাহাজ বৃহস্পতিবার রাতে অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়োজাহাজটি রওনা হয়। এ সময় অশ্রুসিক্ত চোখে বৃষ্টিকে শেষ বিদায় জানান প্রবাসীরা। দুবাই হয়ে শনিবার সকাল 8:40 মরদেহ হযরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছাবে। এদিকে শুক্রবার সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তনে মরণোত্তর ডক্টরেট ডিগ্রিতে ভূষিত হচ্ছেন জামিল বৃষ্টি। বাংলাদেশ সরকারের প্রতিনিধির হাতে সম্মানসূচক ডিগ্রি তুলে দেওয়া হবে। এ সময় তাদের সম্মানে অনুষ্ঠান স্থলে 2টি চেয়ার ফাঁকা থাকবে। দেখছেন সময় সংবাদ। শেষ দিনেও পদত্যাগ না করায় মুখ্যমন্ত্রীর পদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে অব্যাহতি দিলেন রাজ্যপাল RN রবি। ভেঙে দিয়েছেন মন্ত্রিসভাও। নবনির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে গঠন করা হবে নতুন বিধানসভা। প্রথমবার রাজ্যের বিজেপি সরকার শপথ নেবেন 9 মে। ভোটার তালিকা সংশোধনের নামে পশ্চিমবঙ্গে যে আসনে বেশি ভোটার বাদ পড়েছেন সেখানেই জিতেছে বিজেপি বলে দাবি করেছেন ভারতের প্রখ্যাত আইনজীবী কপিল সিব্বল। এদিকে নির্বাচন পরবর্তী সহিংসতায় এখনও উত্তপ্ত পশ্চিমবঙ্গ। রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপি ও তৃণমূল কর্মীদের সংঘর্ষের খবর পাওয়া গেছে। এবার রবীন্দ্র জয়ন্তীর খবর। সমাজের বহমান স্রোতধারা থেকে দূরে জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির নানা রক্ষণশীলতার মাঝে জন্ম হয়েছিল যে শিশুর, সেই শিশু একসময় সামনে আসেন বাংলা সাহিত্যের উজ্জ্বল সূর্যরূপে। সে সূর্যের নাম রবীন্দ্রনাথ ঠাকুর। সাহিত্যের প্রতিটি শাখা ছুঁয়ে এই রবির আলো প্রসারিত হয়েছে সমাজ ভাবনায়, অবহেলিত বঞ্চিত মানুষের উন্নয়নের বাস্তব প্রচেষ্টায়। আজ 25শে বৈশাখ। আজকের এই দিনে জন্ম নিয়েছিলেন বিশ্বকবি। উম্মে হানির রিপোর্ট। বাংলাভাষী মানুষকে সুন্দরের রূপ চিনতে শিখিয়েছিলেন তিনি। হিয়ার মাঝে লুকিয়ে থাকা ছন্দ, গানে মুগ্ধতা ছড়িয়ে শতকের শতক মোহবিষ্ট করে রেখেছেন কোটি মানুষকে। তিনি রবীন্দ্রনাথ। কাব্যে ফুটিয়েছেন ছন্দের ফুল, গদ্যে এঁকেছেন মোহন মায়ারঞ্জন, রং তুলি হাতে হেঁটেছেন চিত্রকলার মায়াবী পথে। বাংলা ভাষা, সংস্কৃতি আর চেতনার ভুবনে তার দীপ্তি আজও অনিবার্য। তিনি শুধু সাহিত্যিক নন, ছিলেন চিন্তার বিপ্লবী। শিক্ষা, নারী স্বাধীনতা, প্রকৃতি আর মানবতার প্রশ্নে তার দৃষ্টিভঙ্গি আজও সমান প্রাসঙ্গিক। একবিংশ শতাব্দীর এই দ্রুতগতির জীবনে তার লেখনী মানুষকে থামতে শেখায়, ভাবতে শেখায়, নিজের ভেতরকে নতুন করে আবিষ্কার করতে শেখায়। একের যে গণ্ডি, ব্যক্তিকেন্দ্রিকতার যে গণ্ডি, আমিত্বের যে গণ্ডি, সেখান থেকে মুক্ত হওয়া। তাকে যদি কেউ ধারণ করে, তার দর্শনকে যদি ধারণ করে, তাহলে এত হানাহানি থাকার কথা না। সঙ্গীত, চারুকলা, এই বিষয়গুলো যে আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই জগতে নিজেকে তৈরি করতে এই বিষয়গুলো কতটা গুরুত্ব বহন করে তা তিনি বারবার বলে গিয়েছেন। এই ব্যস্ত পৃথিবীতে রবীন্দ্রনাথ আমাদের মনে করিয়ে দেন মানুষ হওয়াটাই সবচেয়ে বড় পরিচয়। রবীন্দ্রনাথ মানে শুধু কবিতা না, তিনি অনুভূতিও। যখন মন খারাপ হয় তখন তার গানই অনেকের মনে ভরসা জাগায়। গান, সুর, লয় এগুলো সব আমরা ভিতরে ধারণ করি। তার গল্প, উপন্যাস, ছোট গল্প বা কবিতা যেগুলোই আছে, এটা হাজার বছর ধরে বাঙালি বরণ করে যাবে। রবীন্দ্রনাথ সেই দীপশিখা, যিনি জ্বলে থাকেন আমাদের প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি অনুভবে। বিভাজন ও অস্থিরতার এই সময়ে রবীন্দ্রনাথের দর্শন শেখায় সাহস, দেয় একাকী পথ চলার শক্তি। তার এই জন্মবার্ষিকীতে তাই একটাই প্রশ্ন, আসলে কি আমরা তাকে স্মরণ করি নাকি তাকে ধারণও করি? উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। চলাচলের ভরসা মেঠোপথ আর বাসের সাঁকো। ঢাকা দক্ষিণের বর্ধিত 18 ওয়ার্ডে নেই নাগরিক সুবিধা। যান আর জনজটে ক্লান্ত রাজধানী। পদ্মা মেঘনার ওপারে বিকেন্দ্রীকরণের তাগিদ। হামে কমছে আক্রান্তের বয়সসীমা, বাড়ছে সংক্রমণ পরবর্তী জটিলতা। ভাইরাসের চরিত্র বদলেছে কিনা নিশ্চিত হতে বিশ্বজুড়ে চলছে গবেষণা। এবং 23 দিন বন্ধ থাকার পর আবারও সচল চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি। দৈনিক উৎপাদন সক্ষমতা 4000 লিটার। পুনরায় বন্ধ ঠেকাতে বিকল্প উৎসের ক্রুড অয়েল আমদানির পরামর্শ বিশ্লেষকের।
এই ছিল সকাল 10টার সময় সংবাদে। এরপর এই সময়ের বাণিজ্যের সঙ্গে থাকবেন সহকর্মী সাবরিনা। পরিচিতা, ধন্যবাদ আপনাকে। এ সময় বাণিজ্য নিয়ে আসছে, কিছুক্ষণ পর সঙ্গে থাকুন সময়।